ক্যাম্পাসে বন্ধুদের সাথে বসে আছে। হঠাৎ করে চোখ গেল ভার্সিটির গেটের দিকে। বিনতি এখানে কি করছে কিছু বুঝতে পারছি না। কিরে, ওভাবে কাকে দেখছিস? মনে হয় আমাদের নতুন ইংরেজি টিচারকে। নতুন টিচার মানে? এই যে দেখছিস গোলাপি রঙের শাড়ি পরে আছে, আমাদের নতুন ইংরেজি শিক্ষিকা। 5 দিন হলো জয়েন করেছে। তুই 1 সপ্তাহ আসিসনি তো জানবি কেমন করে? আচ্ছা, আমি একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাব। কেন? এমনি একটু দরকার আছে। আচ্ছা যা তাহলে। উঠে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এলাম। আসতে পারি স্যার? ইয়েস, আসো। ভিতরে গেলাম। স্যার আমাকে দেখে বলল, কি ব্যাপার আরফিন, কোনো সমস্যা? জি স্যার, একটা সমস্যা হয়েছে, আমার টিসি লাগবে। কেন? স্যার সমস্যা তাই, প্লিজ দিন। আচ্ছা দেব, আগামীকাল এসো। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে তুমি চলে যাচ্ছ। সরি স্যার, আমাকে যেতে হবে। আজকে পারলে আজকেই দিন। আগামীকাল এসো, আজকে আমার একটু কাজ আছে। ওকে স্যার। বের হতে আমাদের নতুন ম্যামের সাথে দেখা। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। তারপর আবার বন্ধুদের কাছে চলে এলাম। কিরে, কি করতে গিয়েছিলি? টিসি নেবো তাই বলতে গেছিলাম। কেন? যে কারণে বাসা থেকে বের হয়ে আসতে হয়েছে, সে কারণে ভার্সিটি ছাড়ছি। চাই না আমি তার সাথে আর কোনো কথা বলতে বা দেখা করতে, আর চাই না সে আমার সামনে আসুক বা আমি তার সামনে চাই। ও ও থাকলো তো কি হয়েছে? ও ওর মতো থাকবে, তুই তোর মতো থাকবি। কোন মেয়েটার জন্য ভার্সিটি ছাড়ছিস? তোদের নতুন ম্যাম। কি? আচ্ছা যাই, ক্লাস করবো না। কেন? ভালো লাগছে না তাই। আচ্ছা যা তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ছেলেটা কি করতে এসেছিল? টিসির জন্য বলতে এসেছিল। কেন, কি হয়েছে? জানি না, কিন্তু বলল তার কি একটা সমস্যা হয়েছে। ভার্সিটি থেকে বের হতে যাব, তখন সামি আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাও? বাসা। কেন? ভালো লাগছে না তাই। আমার সাথে চলো, ভালো লাগবে। না। চলো তো। আরে না, ভালো লাগছে না। না গেলে কিন্তু কান্না করতে লাগবো। আচ্ছা চলো চলো। আর বাসায় যাওয়া হলো না। সামি আমার ফ্রেন্ড, ওর পাগলামিগুলো বেশ ভালোই লাগে। সামি আমার ফ্রেন্ড, ওর পাগলামিগুলো বেশ ভালোই লাগে। আমি কেমন দেখুন, আমি বা কেমন দেখুন, আপনাদের পরিচয় না দিয়ে বকবক করেই যাচ্ছে। আর আপনারাও কেমন যেন মনে করেই দেন না। ধ্যাৎ, ভাল লাগে না। আমি আরফিন। 3 কুলের সবাই আছে, কিন্তু আজ 1.5 বছর ধরে তাদের থেকে দূরে। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এবার অনার্স লাস্ট ইয়ারে। সামি আমাকে টানতে টানতে নাইমুলদের কাছে নিয়ে আসলো। কিরে, চলে এলি যে? আমি থাকতেই। খুব ভালো। আগামীকাল থেকে কি করবি? আরফিন তো ভার্সিটিতেই থাকবে না। থাকবে না মানে কোথায় যাবে? আমি চোখের ইশারায় বলতে বারণ করলাম। কোথায় আবার যাবে? এমনি বললাম আর কি। ও, আর এতদিন কোথায় ছিলে, আসনি কেন? এমনি ভালো লাগছিল না তাই। সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। একটু পর ক্লাসের সময় হয়ে এলো, তাই উঠে ক্লাসরুমের দিকে গেলাম। সামি ওর পাশে জোর করে বসিয়ে দিল। প্রথম ঘন্টায় ইংরেজি ম্যাম এলো। আমরা সবাই সালাম দিলাম। ম্যামও উত্তর দিলেন। ম্যাম আমাদের দিকে তাকালেন, তারপর আমার কাছে এসে বললেন, এই ছেলে, তুমি দাঁড়াও। জি। আমি দাঁড়ালাম। আজ কতদিন হলো ভার্সিটিতে আসনি? জি, 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে কেন আসনি? এমনি ভালো লাগছিল না। কেন, কি হয়েছিল? আমার সম্পর্কে না জানলে আপনার চলবে, আপনি বরং ক্লাস করেন। আমার এমন উত্তর শুনে হয়তো অনেক অবাক হয়েছে। বিনতি আপু আর কিছু বলল না, ক্লাস করাতে লাগলো। আমি লক্ষ্য করলাম বিনতি আপু আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর এদিকে তো সামিয়া চালিয়ে মারছে। অনেক রাগ হচ্ছে, কিন্তু সামিয়াকে কিছু বলতেও পারছি না। টিফিন পিরিয়ডে সামিয়াকে না জানিয়ে আমি বাসায় চলে এলাম। জানলে আসতে দিত না। আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? কি এমন বলবা যে রিকোয়েস্ট রাখবেন বলছো? আরফিনকে টিসি দিয়েন না। কেন? ও আমার ফুফাতো ভাই, ওকে বাসা থেকে বের করে দিয়েছিল। কেন? আমার কারণে। তুমি আবার কি করছো? আরফিন আমায় পাগলের মতো ভালোবাসতো, তো আমি ওকে ভালোবাসতাম না। আরফিন আমাকে অনেকবার ভালোবাসি বলেছে, আর আমি অপমান থাপ্পড় দিয়ে ফিরিয়ে দিতাম। একদিন আরফিন আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়ে সে রাগে ওর উপর একটা মিথ্যা অপবাদ দিই আমি। তাই সবাই বিশ্বাস করে নেয়, আর
ফুপি ফুপা ওকে বাসা থেকে বের করে দেয়। তুমি ঠিক করো নাই। কথাগুলো বলতে বলতে বিনতি আপুর চোখে পানি চলে এসেছে। বিনতি আপু তার রুমাল দিয়ে চোখ মুছে বলল, জি, আর ওকে টিসি দিয়েন না। কারণ জিজ্ঞেস করলে কি বলবো? কিছু একটা বলবেন। ওকে, আর বাসায় কখন যাবে? ক্লাস শেষ হলেই। তাহলে আমার সাথে যাইও। না, আমি একা চলে যাব। আর আন্টি আপনাকে যাবার সময় এই বাজারগুলো নিতে বলেছে। ওকে। আচ্ছা আঙ্কেল, যাই, একটা ক্লাসে আছে। ওকে, যাও। দুপুরে খাওয়া দাওয়া শেষ, শুয়ে আছে। তখন পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। কত সুন্দর ছিল দিনগুলো। বুঝতে পারছে আপনাদের জানার ইচ্ছা কি হয়েছিল। 1.5 বছর আগের কথা। বিনতি আপু আমার প্রথম ক্রাশ, স্বপ্ন দেখা প্রথম নারী। শুধু ক্রাশ না, বিনতি আপুকে আমি পাগলের মতো ভালোবাসি। বিনতি আপু আমার থেকে গুণে গুণে বেশি না, 1 বছরের বড়। আপু যখন অনার্স ফাইনাল ইয়ারে, আমি তখন অনার্স 3rd ইয়ারে। আপু ছাত্র হিসেবে অনেক মেধাবী, সবসময় ক্লাসে ফার্স্ট আসত। দেখতে অনেক সুন্দর, চোখ দুটো টান টান, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। আপুকে পরি বললেও ভুল হবে না, যদিও পরে দেখিনি, তবে শুনেছি পরি অনেক সুন্দর, এই আর কি। আপু ভার্সিটির সকল ছেলের ক্রাশ। আমি আপুকে 2 বার প্রপোজ করেছি। এর আগে সাহস করে বলতে পারেনি, আর যখন বলতে পেরেছে তখন 2 বারে 2টা করে 4টা থাপ্পড় খেয়েছে। আরও অনেক কথা শুনিয়েছে। আরে ভাই, ভাবছেন শুধু 4টা থাপ্পড় খেয়েছি সেটা না, আজ পর্যন্ত এত খেয়েছি যে লিখলে হয়তো একটা বই তৈরি করে যেতে পারে। কিন্তু এত থাপ্পড় খাওয়ার পরও হাল ছাড়েনি। কথা আছে না, হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। তাই আমি ওই কথাটাকে ফলো করছি। আমাদের বাসা থেকে আপুদের বাসা খুব বেশি দূরে না, হেঁটে গেলে 5 মিনিটের পথ। আমি এখন আপুদের বাসায় আপুর রুমে বসে আছি। কি রে, তুই আমার রুমে কি করিস? এই তো বসে বসে ক্রিকেট খেলছে। মজা করার জায়গা পাস না? তুই এখানে ক্রিকেট খেলিস? দেখতে যখন পাচ্ছ বসে আছে, তাহলে জিজ্ঞেস কেন করো? তুই আমার রুমে বসে আমাকেই ভাব দেখিয়ে কথা বলছিস। বেরো রুম থেকে। বের হব না। দাঁড়া। আপু দাঁড়া বলে রুমে কি যেন খুঁজতে লাগলো। বুঝতে পারছি এখন না গেলে পিঠে উত্তম মধ্যম পড়বে, তাই রুম থেকে হাঁটা দিলাম। তো দাঁড়া, পালাচ্ছিস কেন? আমার মার খাওয়ার কোনো ইচ্ছে নেই বলে মামির কাছে এলাম। মামি, কি করো? এই তো গাজরের হালুয়া করি। ছি, এসব মানুষই খায়? মানুষে খায় না তো কে খায়? আমি খাই না। ভালো তো, তোকে খেতে হবে না। হুম। ফ্রিজে নুডলস রাখা আছে, ইচ্ছে হলে গিয়ে বের করে খা। আর মামা কোথায় গেছে? বাজারে গেছে। ও আচ্ছা, তুমি রান্না করো, আমি গিয়ে নুডলস খাই। আচ্ছা, যা। আমি রান্নাঘর থেকে এসে ফ্রিজ থেকে নুডলস বের করে খেতে লাগলাম। একটু পর মামা এলো। কিরে আরফিন, কখন এলি? কিছুক্ষণ আগেই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় সবাই কেমন আছে? দেখি ব্যাগে কি কি আছে বলে মামার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম। জানি মামা বাজারে গেলে আপুর জন্য খাবার কিছু না কিছু নিয়ে আসবে। ব্যাগ খুঁজে অবশেষে একটা প্যাকেট পেলাম। প্যাকেটটা খুলে দেখি আলুর চপ আর পেঁয়াজি আছে। দেখেই তো আমার মুখে পানি চলে এসেছে। তাড়াতাড়ি একটা চাপ বের করে খেতে লাগলাম। মামা আমার কাণ্ড দেখে আসছে। তুই এখনো ছোট হয়ে থাকলি, বড় হলি না। এমন খাবার পেলে আমি ছোট বাচ্চাদের মতো হয়ে যাই। প্যাকেটটা হাতে নিয়ে খেতে খেতে আপুর রুমের সামনে গিয়ে বললাম, আপু আসবো? তোকে আসতে হবে না, যা বলবি বাইরে থেকে বল। ভিতরে যেতে দিলে বলবো। তোকে আসতে হবে না, আর তোর কোনো কথা শোনার ইচ্ছে নেই। পরে আবার পস্তাবে না তো? না, তুই যা তো, কানের কাছে আর জ্ঞান জ্ঞান করিস না। ওকে, কোনো সমস্যা নেই। আপুর রুমের কাছ থেকে চলে এলাম আমার রুমে। রুমটা আমার না, তবে আমি এলে এখানেই থাকি। ওকে, কোনো সমস্যা নেই। আপুর রুমের কাছ থেকে চলে এলাম। রুমটা আমার না, তবে আমি এলে এখানেই থাকি। রুমে এসে খাচ্ছে আর মোবাইল টিপছে। একটু পর বিনতি আপু রুমে এলো। এই কুত্তা, খাবারগুলো কোথায়? কোন খাবারগুলো? আব্বু যেগুলো বাজার থেকে নিয়ে এসছে। এভাবে দাঁত কেলাবি না একদম। তুই এভাবে দাঁত কেলালে তোকে দেখতে অসহ্য লাগে। খাবারগুলো কোথায়, তাড়াতাড়ি দে। এত তেলে ভাজি জিনিস খেলে গ্যাস্ট্রিক হবে, তখন পেট ব্যথা করবে, তখন তুমি কষ্ট পাবে। আর তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। তুই কষ্ট পাবি মানে কি?
এ মা, আমি তোমাকে ভালোবাসি না? এসব আজাইরা পেঁচাল না পেরে তাড়াতাড়ি খাবারগুলো দে। খাবারগুলো তো নেই, নেই মানে? সব খেয়ে ফেলেছে। কি? খাবারগুলো হজম করার আগে তুই আমার মার হজম কর বেয়াদব। আবু দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। আর তুমি তো তখন চলে যেতে বলেছিলা। কুত্তা খেয়ে জানতো যে তুই তখন খাবার দিতে গিয়েছিলি। এটা তোমার দোষ, আমার দোষ না। সো এখানে আমার মার খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। হয়েছে হয়েছে, আচ্ছা থাক, আমি গেলাম। আপু দাঁড়াও। কি হয়েছে? আচ্ছা, আমার সাথে সবসময় রেগে রেগে কথা বলো কেন? আমার ইচ্ছা, আর তুই যে কাজগুলো করিস তাতে তো রাখবই। ও, আর এই নাও তোমার খাবার। আমি শুধু একটা চপ আর একটা পেঁয়াজি খেয়েছি। আচ্ছা দে। হুম। আর তোকে আগেও বলেছি, এখনো বলছি, ভালোবাসা টালোবাসা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমি তোকে কখনোই ভালোবাসবো না। আর সব থেকে বড় কথা, আমি তোর থেকে বড় হই বয়সে। আপু চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, তারপর কাউকে কিছু না বলে বাসায় চলে এলাম রাতে। আফরিন, খেতে আয়। আম্মু আসছে, তুমি চাও? ওকে, আর তাড়াতাড়ি আয়। আম্মু চলে গেল আর আমিও উঠে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আপুর ফোনে ফোন দিলাম, কিন্তু বিজি বলছে। আবার দিলাম, এবারও বিজি বলছে। আর ফোন না দিয়ে শুয়ে থাকলাম। হঠাৎ কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বুঝতে পারলাম খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি ছোট বলে কি আমাকে ভালোবাসা যায় না? হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি বিনতে আপু ফোন দিয়েছে। তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম। কিরে ফোন দিচ্ছিস কেন? তোমার সাথে কথা বলতাম তাই। আমার সাথে কি কথা বলবি? বিকেলে তো দেখা হলো, কথাও হলো। তাও তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। আরফিন দেখ, ভালোবাসার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে দে আর মন দিয়ে পড়ালেখা কর। আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবি তুই। তোমার থেকে ভালো লাগবে না, আমার তোমাকে হলেই চলবে। তোর সাথে কথা বলাটাই ভুল। আচ্ছা, আমি ছোট বলে কি ভালোবাসা যায় না? ধ্যাত। আপু ফোন কেটে দিল। তারপর আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। এইভাবে অনেকবার ফোন দিলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। চোখ থেকে পানি বের হতে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা, ভালোভাবে কথা না বলা অনেক কষ্টদায়ক। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে একটা দৃশ্য দেখে চোখের কোণে পানি হয়ে গেল। দেখি বিনতে আপু একটা ছেলের সাথে পাশাপাশি কথা বলছে, অনেক হাসাহাসি করছে। ছেলেটা আমাদের ভার্সিটির না। এমন দৃশ্য দেখে বুকের ভেতর দমড় মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার প্রাণটা কে আমার থেকে বের করে নিচ্ছে। কে আমার কাঁধে হাত রাখলো। তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। কিরে কাঁদছিস কেন? বিনতে আপুদের দিকে ইশারা করে বললাম, এই জন্য। আপু তো বলে দিয়েছে তোকে ভালোবাসে না, তাহলে কেন এমন করছিস? খুব ভালোবেসে ফেলেছে। আপু তো তোকে ভালোই বাসে না, ঠিক করে কথা বলে না, এতে তুই শুধুই কষ্ট পাস। আমি বলি কি, আপুকে তুই ভুলে যা। ওই ছেলেটার পুরো বায়োডাটা চাই। কেন, কি করবি? আমার চাই, ব্যাস। আর জানে না কি করব। উল্টাপাল্টা কিছু করবি না তো? না, আমার আজকের মধ্যেই চাই। ওকে। একটু পরে। আপু, ওই ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে খুব কথা বলছিল? ওটা আমার বয়ফ্রেন্ড ছিল। কি? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? তাহলে? তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে ভালোবাসতে পারবো না। আর দেখলি তো আমার বয়ফ্রেন্ড আছে। আপুর হাত ধরে বললাম, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনে চাইতো। প্লিজ আমায় ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাত ছাড় বলছি। না, আগে বলো আমাকে ভালোবাসবে। তোকে হাত ছাড়তে বলেছি আমি, বেয়াদব। না। আপু হাত সরিয়ে নিয়ে গালে হাত দিলাম। ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হয়ে গেল, আর চোখের পানিও বের হয়ে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম অনেক স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে আর হাসাহাসি করছে। ওখান থেকে মাথা নিচু করে বাসায় চলে এলাম। তোর এতগুলো স্টুডেন্টের সামনে থাপ্পড় দেওয়া ঠিক হলো না। আর আরফিন মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। ওকে মারা ঠিক হয়েছে। দিন দিন ওর পাগলামোর সাহস বেড়েই যাচ্ছিল। আচ্ছা, ক্লাসে চল। কিরে, তুই এইমাত্র গেলি আর চলেও এলি যে? আম্মু আমাকে দেখে বলল, এমনি ভালো লাগছিল না তাই। ও, আর তোর গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। এগুলো এমনি কিছু না। আচ্ছা, আমি রুমে গেলাম, আর আমাকে বিরক্ত করতে আসবে না। আচ্ছা, যা বিশ্রাম নে। হুম।
রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলাম। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, কারণ আমি ছেলে। ছেলেদের চিৎকার দিয়ে কাঁদতে রে লোকে মন্দ বলবে। অনেক কষ্ট হচ্ছে, শুনেছি সিগারেট খেলে নাকি কষ্ট কমে, তাই চোখ মুছে একটা সিগারেট ধরালাম। আসার সময় দোকান থেকে এক প্যাকেট নিয়ে এসেছে। প্রথম টান দিতেই কাঁচতে লাগলাম। 4 দিন পর, এই 4 দিন কিভাবে যে কাটলো নিজেও জানে না। অনেক কেঁদেছে, আর আপুকে দেখতে, আপুর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু দেখা করিনি, কথা বলিনি, কারণ আপুকে ভুলে থাকতে হবে। জানি না ভুলতে পারবো কিনা, তবে চেষ্টা করব। তবে পরশুদিন আপু আর ওই ছেলেটার মধ্যে ব্রেকআপ করে দিয়েছে। ওদের মধ্যে ব্রেকআপ করতে অনেক কষ্ট হয়েছে। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে, তখন কলিং বেল বেজে উঠল। দেখ তো এই সময় আবার কে এলো? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। খুলে তো অনেক অবাক হলাম, দেখি বিনতি আপু। কিরে, কেমন আছিস? আপুর কথা শুনে তো আরো অনেক অবাক হলাম। এটা ভেবে আরো অবাক হচ্ছে যে আপু আমাদের বাসায় আসে না, আজ নিজের ইচ্ছে এসেছে। তার উপর আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমি তো মনে মনে অনেক খুশি। বোবা হয়ে গেলি নাকি? আরে না, ভালো। তুমি? ভালো। সর ভেতরে যাই। আপু ভিতরে গেল। আমার মনের ভিতরেও তো লাড্ডু ফুটছে, কিন্তু এত সুন্দর করে কথা বলার কারণটা কি বুঝতে পারছি না। তা যাই হোক, আপু মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে। তা না হলে আমাদের বাসায় কেন আসবে? খুশিতে তো আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। না থাক, দিব না। লুঙ্গি ডান্স দিতে গেলে আপু লুঙ্গি পড়তে হবে। আপু কি আম্মুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপি? আলো, তুই? ভালো। আপু আর আম্মু হেসে হেসে কথা বলছে, আর আমি চুপচাপ হয়ে দেখছি, আর মুচকে মুচকে হাসছে। যাক বাবা, এবার তো মনে হয় আপুকে আপন করে পাবো। রাতে আপু আমাদের বাসায় থাকলো, আর শুয়ে শুয়ে ভাবছে আবার প্রপোজ করব। তখনই ফোন বেজে উঠল। দেখি আপু ফোন দিয়েছে। এত রাতে ফোন কেন দিচ্ছে বুঝতে পারছি না। প্রথমবার কেটে গেল, আবার ফোন এলো, রিসিভ করলাম। হ্যাঁ বলো, আর এত রাতে কেন ফোন দিচ্ছ? আমার রুমে আমি তো। আচ্ছা, আসছে। হুম। ফোন রেখে আপুর রুমের সামনে গেলাম। আমাদের রুমটা পাশাপাশি। দরজায় টোকা দিলাম, আপুর সাথে সাথে দরজা খুলে দিল। কি বলবা বলো? ফোন রেখে আপুর রুমের সামনে গেলাম। আমাদের রুমটা পাশাপাশি। দরজায় টোকা দিলাম, আপুর সাথে সাথে দরজা খুলে দিল। কি বলবা বলো? ভেতরে আয়, তারপর বলছি। আমি ভিতরে যেতে আপু দরজা লাগিয়ে দিল। দরজা লাগালে কেন? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছিস, তোকে এমনি এমনি ছেড়ে দেবো আমি? আপু কি করছে? এমনভাবে জামা ছেড়ছে কেন? আপু কোনো কথা বলছে না, চুলগুলো এলোমেলো করে দিল, আর জামার অনেক জায়গায় ছিঁড়ে দিল। আপু হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আপুর কাণ্ড দেখে আমি তো থ হয়ে গেছে। আপু কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না। এর মধ্যে আব্বু আম্মু দরজা ধাক্কা দিতে শুরু করেছে, আর আপু তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে যাচ্ছে। আপু দরজা ভেঙে ভিতরে এসে দেখে আমি বিন্তু আপুকে ধরে আছে। আমি ধরে নেই, আপু এমনভাবে ধরেছে যে কেউ দেখলে মনে করবে আমি ধরে আছে। আপু আমাকে ছেড়ে দিয়ে আব্বুর কাছে গিয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। ফুপি, আব্বু, আরফিন আমার। আর বলতে হবে না। ছি আরফিন, তুই এত খারাপ আমি ভাবতেও পারিনি। তুই যে আমার ছেলে এটা ভাবতে আমার ঘৃণা করছে। আম্মু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আপু আমাকে ফাঁসাচ্ছে। তোর নোংরা মুখে আমার নাম নিবি না। আজ থেকে ভাববো আমার ছেলে মরে গেছে। আম্মু বিশ্বাস করো, আপু আমাকে ফাঁসাচ্ছে। বিশ্বাস করবো আবার তোকে? বিশ্বাস করতাম যদি নিজের চোখে না দেখতাম। তুই যে এতটা নোংরা আর খারাপ, আমি জানি না কোন পাপ করছিলাম যে তোর মতো একটা কুলাঙ্গার ছেলে আমার ঘরে দিয়েছে। আব্বু তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে লাগলো। আমি দাঁড়িয়ে আছি, আব্বুকে দেখলাম মিটমিট করে হাসছে। কখনো ভাবিনি আব্বু আমার সাথে এমন করবে, এত বড় একটা মিথ্যা অপবাদ দিবে। অনেক ব্যথা করছে, কিন্তু আপুর দেওয়া ব্যথার কাছে এসব ব্যথা কিছুই না। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছে। এই প্রথম আব্বু আমাকে মারলো। আব্বুকে তো কখনো ক্ষমা করবো না আমি। আব্বু আমাকে মারা থামিয়ে দিল, তারপর বলল, তুই আমার বাসা থেকে বের হয়ে যা, আর যেন তোকে কখনো আমার চোখের সামনে যেন না দেখি। আজ থেকে ভাববো আমার কোনো ছেলে নেই। খুব কষ্ট হচ্ছে আম্মু, বিশ্বাস করো আমি কিচ্ছু করে নেই, সব আপুর সাজানো নাটক। বললাম না তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর আমি তোর মা না, আমার কোনো ছেলে নেই। তোকে যেতে বললাম না?
আব্বু বিশ্বাস করো, আমি কিছুই করে নাই। আব্বুর এগুলো সব সাজানো নাটক। নিজে থেকে বের হবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আচ্ছা যাচ্ছি, একদিন ঠিকই ভুল বুঝতে পারবে, সেদিন আমায় খুঁজে পাবে না। আর আপু, আমি তো তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। বাসা থেকে বের হয়ে গেলাম। আপু এমন একটা নোংরা অপবাদ দিবে ভাবতেও পারেনি। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কষ্ট আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপুকে তো কোনোদিন ক্ষমা করবই না, কোনো দিনও না। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, শার্টটাও শরীরের সাথে লেপটে আছে। অনেক কষ্টে পারভেজের বাসার কাছে এলাম। এসে হেলান দিয়ে কলিং বেল চাপ দিতে লাগলাম। অনেকক্ষণ পর পারভেজ দরজা খুলে দিল। তুই এত রাতে আর তোর এমন অবস্থা কেন? আগে ভিতরে যেতে দে বলছে। আয়। আমাকে একটু ধরে নিয়ে যাবে? হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। কি হয়েছে? তোর শার্টে রক্ত কোথা থেকে এলো? সোফায় এসে বসে শার্টটা খুলতে লাগলাম, কিন্তু শরীরের সাথে আটকে যাচ্ছে। জোরে এক টান দিয়ে খুলে ফেললাম। তখন আমার পিঠ দেখে পারভেজ আটকে উঠল আর বলল, তোর শরীরে এত আঘাত কোথা থেকে আসলো? আর সব মারের চিহ্ন, মনে হচ্ছে কেউ বেল্ট দিয়ে মেরেছে। ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, পরিষ্কার করতে হবে। পারভেজ তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে এলাম। আমি বক্সটা দে। দাঁড়াও, আমি পরিষ্কার করে দিচ্ছি। না, আমি করছি। বেশি কথা বলিস কেন? আর তুই কিভাবে করবি শুনি? আচ্ছা দে। পারভেজ পরিষ্কার করে মলম লাগিয়ে দিতে দিতে বলল, এবার বল, তোর এমন অবস্থা কি করে হলো? কে করলো? পারভেজকে আজকের ঘটনা সবকিছু বললাম। আমার কথা শুনে পারভেজের চোখে পানি চলে এসেছে। আমি চোখ মুছে বললাম, আমাকে 10,000 টাকা দিতে পারবে? কেন পারবো না? কি করবি? এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। কোথায় যাবি? জানি না, কিন্তু জানি এই শহরে থাকবো না। আর তোকে একটা কাজ করতে হবে। আগামীকাল ভার্সিটি থেকে টিসি আর আমার সব কাগজপত্র উঠিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আর আমিও তোর সাথে চলে যাব। আমি এখানে একা একা থেকে কি করব বল? আমার তো তুই ছাড়া আর কেউ নেই। পারভেজকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না। ওকে, কাঁদিস না বলছি। আর আমি নিজে কাঁদছি। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলাম। নিজেকে এখন একটু হালকা লাগছে। একটু পর পারভেজ কিছু ওষুধ নিয়ে এসে আমাকে দিয়ে বলল, নে খেয়ে নে, ব্যথা কমবে। সব থেকে বড় ব্যথা তো পেয়েছি মনের ব্যথা কি দিয়ে কমাবো? মনের ব্যথার তো ওষুধ নেই, থাকলে আমি আগেই খেতাম। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। পারভেজের পাশের রুমে আমি শুয়ে পড়লাম। সোজা হয়ে শুতে পারলাম না, তাই উল্টো হয়ে শুতে হলো। পারভেজের জীবনের কাহিনীটা অনেক কষ্টের, কিন্তু বাইরে থেকে বোঝার ক্ষমতা নেই যে ও কষ্টে আছে। পারভেজের বয়স যখন 10 বছর, তখন ওর মাকে হারিয়েছে। তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে। এতে পারভেজের জীবন কষ্টের মেঘে ভেসে আসে। পারভেজের সৎ মা অনেক খারাপ ছিল, শুধু ওকে কষ্ট দিত, প্রতিদিন মারধর করত। পারভেজের বাবা দেখতো, তাও কিছু বলতো না। একদিন পারভেজ ওর দাদুর কাছে পালিয়ে যায়। পারভেজের দাদুর বিজনেস ছিল, ওর অনেক বড় লোক আমাদের থেকেও। পারভেজের দাদু তখন পারভেজের নামে সব সম্পত্তি লিখে দেয়। পারভেজ এখন লেখাপড়া করে আর ওর বিজনেসে সামলায়। শরীর ব্যথাটা কমে এলো আর ঘুম চেপে ধরলো, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে পারভেজ ঘুম থেকে ডেকে দিল। কিরে, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে মিলে একসাথে নাস্তা করব। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজন একসাথে নাস্তা করলাম। প্রিন্সিপাল স্যারকে টিসির ব্যাপারে বলে দিয়েছে। স্যার বলেছে আমি যাওয়া মাত্র পেয়ে যাব। ও ভালো। আচ্ছা তুই তাহলে নিয়ে আয়। আর আমরা ঢাকাতে, ওইখানে আমার একটা বাসা আছে। ওকে। একটু পর পারভেজ ভার্সিটি চলে গেল। তারপর আমার আর পারভেজের সব কাগজপত্র উঠিয়ে নিয়ে বাসায় চলে এলো। দাঁড়া, আমি ব্যাগ গুছিয়ে নিই। পারভেজ ব্যাগ গুছিয়ে নিয়ে কাছের লোকটাকে ডাক দিল। হ্যাঁ, বাবা বলল। এই নিন বাড়ির চাবি। আজ থেকে আমি ঢাকায় থাকব, আর আপনি এখানে থাকবেন। চাইলে আপনার ফ্যামিলির সবাইকে এখানে নিয়ে থাকবেন, আর আপনার বেতন মাসে মাসে পাঠিয়ে দেব। আচ্ছা বাবা। ওকে চাচা, ভালো থাকবেন। বাসা থেকে বের হয়ে অফিসে এসে ম্যানেজারকে সবকিছু বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পারভেজের মেইন অফিস কিন্তু ঢাকায়, আমার জন্য এখানে থাকতো। তারপর ঢাকায় চলে এলাম। এখন বর্তমানে আসা যাক। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারছি না এখানে বিনতে আপু আসলো কিভাবে। তা যাই হোক, পারভেজ এলে এখান থেকে চলে যাব। হঠাৎ কলিং বেল বেজে উঠল। চোখ মুছে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখে পারভেজ। জড়িয়ে ধরে বললাম, কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো।
আর তোর তো আরো 4 দিন পর আসার কথা ছিল। কাজ শেষ হয়ে গেছে তাই? ভালো করেছিস। আর আমি এখানে থাকবো না। কেন, কি হয়েছে? বিনতি আপু। বিনতি আপু? কি হয়েছে? বিনতি আপু ভার্সিটিতে। ও ও মানে আমি প্রিন্সিপাল স্যারকে টেস্টের জন্য বলেছে। স্যার আমাকে আগামীকাল ডেকেছে। আর কত জায়গা যাবি? বিনতি আপু তার মতো থাকবে আর তুই তোর মতো থাক। এখানে সমস্যা কোথায়? অনেক সমস্যা। ওকে আমার সহ্য হয় না, দেখতে ইচ্ছা করে না। ওকে না তুই ভালোবাসতি, আর আমার মনে হয় এখনও ভালোবাসিস। কোথায় যাবি? আমি চুপ হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। তুই এখানে থাকবি না? তুই এখানে থাকবি নাকি আমার সাথে অন্য কোথাও যাবি সেটা বল। আর সেখানে যদি আপু চলে যায় তখন কি করবি? আপু কেন যাবে সেখানে? সব বাদ দে, তুই তোর মতো থাক, আপু ওর মতো থাকবে, ব্যাস। ধুর। রেগে আমার রুমে চলে এলাম। একটু পর পারভেজ এসে বলল, দোস্ত, তোর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছি, দেখ তোর পছন্দ হয় কি না। হয়েছে। এটা কার জন্য? এটা আমার প্রাণপ্রিয় ভাইয়ের জন্য। খুব ভালো তো। তো কি এসে? কেন তুই? খুশিতে জড়িয়ে ধরলাম। এত ভালোবাসিস? অনেক। আচ্ছা, একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি? বিনতি আপু এখানে কিভাবে এলো? আর এলোতে এলো সে আমাদের ভার্সিটিতে ম্যাম হয়ে। আরও তো কলেজ ভার্সিটি ছিল, সেখানে গেল না কেন? আল্লাহ মনে হয় তোদেরকে এক করতে চায়। আচ্ছা, এটা কথা বলিস না। আর তোর জন্য একটা মেয়ে দেখেছে, দেখতে অনেক সুন্দর। মনের দিক দিয়ে কেমন? অনেক ভালো, তুই চিনিস। তাই নাকি? আর আমি তো তোকে বলেছি যখন বিয়ে করব তখন দুজনে একসাথে বিয়ে করব। একসাথে মানে? একসাথে মানে একজনকে নাকি? আবে শালা থুক্কু, তোর তো বোন নেই, না হলে শালা হতি। একজন কে কেন হবে? আমি বলতে চাইছি দুজনে একই দিনে বিয়ে করতে যাব আর 2টা বউ নিয়ে আসবো। ওকে। ওকে। পরের দিন ভার্সিটিতে প্রিন্সিপাল স্যার রুমের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? এসো। ভিতরে গেলাম। তোমাকে টিসি দিতে পারছি না। কেন স্যার? তোমার তো পরীক্ষার জন্য সব কিছু রেজিস্টার করা হয়ে গেছে। এখন তুমি যদি অন্য কোথাও যাও তাহলে এগুলো ট্রান্সফার করতে অনেক ঝামেলা। তাই বলছি যেমন করেই হোক তুমি পড়াটা এখানেই শেষ করো। স্যার, আমিও টিসি না নেওয়ার জন্য বলতে এসেছিলাম। তাহলে ভালোই। জি স্যার। ওকে স্যার, আমি তাহলে চাই। ওকে। প্রিন্সিপাল স্যার রুম থেকে চলে এলাম। এসে পারভেজের কাছে এলাম। কিরে স্যার কি বলল? স্যার বলল, এখন সব কিছু ট্রান্সফার অনেক ঝামেলার ব্যাপার, তাই থেকে যেতে। তুই কি বললি? আমি বললাম ঠিক আছে স্যার। ভালো করেছিস। 4 জন মিলে গল্প করতে লাগলাম। সামিয়া এলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। আর এই 10 দিন কোথায় গেছিলে? বিজনেসের কাজে শহরের বাইরে গিয়েছিলাম। ও। দেখলাম বিনতি আপু আমাদের দিকে এলো, এসে বলল, আরফিন শুনো। আমি না শোনার ভান করে বসে থাকলাম। আরফিন শুনো। এই আরফিন ম্যাম তোমাকে ডাকছে তো? ও জি ম্যাম, বলেন কি বলবেন? একটু এদিকে আসবে? কেন? আর যা বলবেন এখানে বলেন। এরা আমার সবই আপন মানুষ, সবকিছু বলতে পারেন। এখানে না, একটু এদিকে আসো। যা, কি বলছে শুনে আয়। পারভেজের দিকে তাকালাম। কি হলো যা? উঠে বিনতি আপুর কাছে গিয়ে বললাম, জি ম্যাম বলেন। সরি। কিসের জন্য? আমার জন্য তোকে বাসা থেকে বের করে দিয়েছে তাই। আমাকে আবার কে বাসা থেকে বের করে দিয়েছে? আমি তো জানি আমার আপন কেউ নেই, শুধু 3 জন বন্ধু ছাড়া। সরি, প্লিজ মাফ করে দে। কিসের ক্ষমা চাচ্ছেন বুঝতে পারছি না। আর কি জন্য ডাকলেন সেটা বলেন, না হলে গেলাম। প্লিজ মাফ করে দে আমায়। আচ্ছা আমি গেলাম বলে চলে এলাম। সরি বলতে এসেছে। সরি, তোকে তো ক্ষমা আমি করছি না। ম্যাম কি বলছিল? বলছিল যে যেন ক্লাসগুলো বাদ না দিই। ও, কিন্তু ম্যামকে দেখলাম চোখ মুছতে মুছতে গেল, কিন্তু কেন? আমি কেমন করে বলবো? আর হয়তো চোখে কিছু পড়েছে তাই চোখ মুছছে। হতে পারে। ক্লাসে সময় হয়ে গেল তাই ক্লাসে গেলাম। আমি আর পারভেজ বসে আছি, তখন পারভেজ বলল, কিরে বিনতি আপু কি বলছিল? বলছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তুই কি বললি? বললাম কিসের ক্ষমা চাচ্ছেন বুঝতে পারছি না, কিছু বলা থাকলে বলেন, না হলে আমি গেলাম। ও। বিনতি আপু এলো, ক্লাস শুরু হলো।
বিন্দাপুর থেকে তাকালাম, দেখি চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে, কিন্তু কেন করেছে বুঝতে পারছি না। কান্না করেছে তো আমার কি? বিনতে আবু ক্লাস শেষ করে চলে গেল। এইভাবে একে একে সব ক্লাস শেষ হলো, বাসায় চলে এলাম। বিকেলে আমি আর পারভেজ বসে বসে গল্প করছে, তখন কলিং বেল বেঁচে উঠল। এখন আবার কে এলো? দাঁড়া, আমি গিয়ে দেখছি। উঠে গিয়ে দরজা খুলে দিলাম, দেখি আব্বু আম্মু বিনতি আপু। এটা দেখে কোনো রিয়্যাক্ট করলাম না, নর্মালভাবেই বললাম, জি বলেন, আপনাদের কীভাবে সাহায্য করতে পারি? আমার কথায় আব্বু আম্মু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। পারভেজ ভেতর থেকে বলল, কে এসেছে রে? জানে না এগুলোকে, আর কোত্থেকে এসছে? ও, কোনো সাহায্য লাগবে বা টাকা পয়সা লাগলে দিয়ে দে। আরে আপনার কি বোবা, কথা বলো না কেন? দেখলাম আব্বু আম্মুর চোখে পানি। আজব তো, কথা বলো না কেন আর কাঁদেন কেন? বাবা আমাদের ক্ষমা করে দে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা বলেন, কেন আমি কি আপনাদের ছেলে? আমার কোনো মা বাবা নেই, আমি এতিম। কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু রাগ আর অভিমানের জন্য বলতে বাধ্য হচ্ছে। মনটা চাইছে জড়িয়ে ধরে, আব্বু আম্মু তোমাদের ছাড়া একটা বছর অনেক কষ্টে পার করেছে। বাবা তোকে অনেক কষ্ট দিয়েছি, সেদিন তোর উপরে হাত তুলেছি, আমার ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দে। না না, আপনারা ভুল করেননি, আপনারা ঠিক করেছেন। আমার মতো কোলাঙ্গার সন্তানের কি দরকার আছে বলেন? বাবা আমাদের আর এই কথাগুলো বলে লজ্জা দিস না, আমরা খুব অনুতপ্ত, প্লিজ আমাদের ক্ষমা করে দে, প্রয়োজন হলে তোর পা ধরছি, তবুও আমাদের ক্ষমা করে দে। ছি, এগুলো কি বল আব্বু? আব্বু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কাছে। তোমাদের ছেড়ে একটা বছর অনেক কষ্ট কেটেছে, খুব কষ্ট হতো। কান্নার পর্ব শেষ হলো। আমরাও খুব কষ্টে দিন কাটিয়েছি, তোকে অনেক খুঁজছি কিন্তু কোথাও পাইনি। কিরে, কে এসেছে? আঙ্কেল আন্টি আপনারা ভেতরে আসেন। ভিতরে চলো। তখন থেকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভিতরে এলাম। তোরা এক হলেই আমি খুশি। পারভেজ, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমাদের মা বাবা বলে ডাকতে পারো। পারভেজ কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগল ছেলে, কাঁদিস কেন? খুশিতে আম্মু। আমার একটা ভাই হলো, বকে ভাই, বকে আয়। দূরে গিয়ে মর, আমি আম্মুকে ছেড়ে তোকে জড়িয়ে ধরতে যাচ্ছি না। বাহ, খুব ভালো তো, এখন আমাকে ভুলে গেলি? আমাদের কথা শুনে আব্বু আম্মু হাসছে। আব্বু বলল, আজ থেকে আমাদের দুটো ছেলে। আর আরফিন, তোকে একটা কথা বলবো। বলো, এত পারমিশন আর কি আছে? বলছি বিনতিকে ক্ষমা করে দেওয়া যায় না? ওর রাগের মাথায় এমন ভুল করে ফেলছে। আব্বুর কথা শুনে আব্বুর দিকে তাকালাম। প্লিজ ক্ষমা করে দে, ও খুব অনুতপ্ত। বিনতাপুর দিকে তাকালাম, আব্বু আমার দিকে ছলে ছলে চোখে তাকিয়ে আছে। না, আপুর সাথে সাথে মুখটা কালো হয়ে গেল। ক্ষমা করে দে। আর অন্য কথা থাকলে বলো। দে। আমি আর কিছু বললাম না, ওখান থেকে উঠে রুমে চলে এলাম। আরফিন শোন। আমার পিছনে পিছনে পারভেজ এলো। চলে এলি কেন? তো কি করব, ওকে তো আমার সহ্য হয় না। যখন ওকে চোখের সামনে দেখে তখন ওর উপর রাগটা দ্বিগুণ বেড়ে যায়। ক্ষমা করে দে। দেখ, আমি চাই না ওই ব্যাপারে কোনো কথা বলতে। তোর ইচ্ছে, চুপ। সেদিনের রাতটা এখনো ভুলিনি। সেদিন তুই না থাকলে হয়তো আজকে বেঁচে থাকতাম না। মরার কথা বলছিস? বলবো না। রাতে আমি আর পারভেজ ছাদে দাঁড়িয়ে আছে, তখন কারো আসার শব্দ পেলাম। পেছনে ঘুরে দেখে বিনতি আপু। দোস্ত, আমার একটা কাজ মনে পড়লো, আমি গেলাম। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমিও চাই। আমি যেতে লাগলাম, তখন আপু আমার হাতটা ধরে নিয়ে বলল, আরফিন দাঁড়া। হাত ছাড়েন। আগে আমার কথাটা তো শোন। হাতটা ছাড়তে বলেছে। আমায় ক্ষমা করে দে। হাত এক ঝটকায় সরিয়ে নিয়ে থাপ্পড় মারার জন্য হাত তুলেও মারলাম না। বিনতি আপু চোখ বন্ধ করে নিয়েছে। আমি হাত নামিয়ে চড়ে নিচে চলে এলাম। নিচে আসতে আম্মু বলল, কে নে? বিনতি কোথায়? আমি কেমন করে বলবো? বাবা, মেয়েটাকে ক্ষমা করে দে না। তুমি কি খেতে দিবে নাকি আমি যাব? ক্ষমা করে দে না বাবা, জানিস তো ক্ষমা করা মহৎ গুণ। আমি কিছু বললাম না, খেতে লাগলাম। ক্ষমা করে দে, আপু তো তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। খাওয়া শেষ করে বললাম, ভেবে দেখবো। রুমে চলে এলাম, এসে শুয়ে আছি, তখন পারভেজ এলো। আপুকে ক্ষমা করে দে। আপু আসার পর থেকেই দেখছি আপু অনেকবার কান্না করেছে। ওর এইটুকু কান্না দেখে তোর মন করে গেল? আচ্ছা, আমার জায়গা হলে তুই কি করতে?
জানি না। তবে আমাকে আর এ বিষয়ে বলিস না। আচ্ছা, আল্লাহ হাফেজ, ঘুম আসছে। আল্লাহ হাফেজ। পারভেজ চলে গেল। আমি শুয়ে আছি আর ভাবছি কি করব, ক্ষমা করব নাকি করব না। ক্ষমা করলে সম্মান কমে না, আরও বাড়ে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছে, তখন বিনতে আপু এসে পাশে দাঁড়ালো। আমি মানছি অনেক বড় ভুল করেছি আমি, তাই বলে কি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না? ওকে, আপনাকে ক্ষমা করলাম। সত্যি? বিনতে আপু আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরলেন কেন? সরি। কোথায় যাও? নিচে। কেন? এমনি একটু কথা বলতাম। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে বুঝতে পারছি না। আর আপনাকে তো ক্ষমা করে দিয়েছে, তাহলে আর কিসের কথা? বিনতে আপু আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। অনেক কিছু। কিন্তু আমার তো নেই। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে এলাম। খাবার সময় কি আমার বায়ে পা দিয়ে সুরসুরি দিচ্ছে। আপু আমার সামনে বসা, তাই আপুর দিকে রেগে তাকালাম। আপু মিটফিট করে হাসছে। বুঝতে পারলাম এটা আপু করছে। অনেক রাগ হচ্ছে। রেগে খাবারে পানি ঢেলে হাত দিয়ে উঠে পড়লাম। কি হলো, উঠলি কেন? এমনি ভালো লাগছে না। রুমে এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে পারভেজের রুমে গেলাম। আজ ভার্সিটি যাব না, অফিসে যাব। কেন? একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ও চলো তাহলে, আমিও যাব। চল তাহলে। দুজন মিলে বের হলাম। কিরে, কোথায় যাবি? অফিসে। আরফিন, তুই তো ভার্সিটিতে যাবি তাই না? আমি অফিস যাব। কেন? বলছিলাম বিনতিকে যদি ভার্সিটি পর্যন্ত রেখে যেতি। ওকে আব্বু। পারভেজের দিকে রেগে তাকালাম। আব্বুকে বললাম, কেন একা একা যেতে পারবে না? আমার এমন কথা শুনে আব্বু মন খারাপ করে নিল। তুই এখন আর আগের আরফিন নেই, অনেক চেঞ্জ হয়ে গেছিস। আচ্ছা চলেন। আব্বুকে দেখলাম অনেক খুশি হলো। এতে খুশি হওয়ার আর মন খারাপ করার কি আছে বুঝতে পারছি না। আমি আর পারভেজ গিয়ে সামনে বসলাম, আর বিনতে আব্বু পিছনে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। ভার্সিটির কাছে এসে আব্বুকে নামিয়ে দিলাম। কেন, আপনি কি যেতে পারবেন না? এত কথা বলিস কেন? আচ্ছা আপু আসবো। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আপুর সাথে এমন করিস কেন? তো কেমন করব? ওর সাথে এর থেকে ভালো করে কথা বলতে পারছি না, কেন জানি বলতে ইচ্ছে করে না। খুব বেশি করিস না, তোর এমন ব্যবহারে আপু অনেক কষ্ট পায়। কষ্ট? এগুলো আবার কষ্ট হলো নাকি? সত্যি তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। ওরে আমাকে চেঞ্জ করে দিয়েছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যা। কি বলি, ভুলে যাব? আমার তো রাতের কথায় বেঁচে থাকতে বলতে পারবো না। যখন আমার সামনে আসে না, তখন রাতের কথা মনে পড়ে যায়। ও এইভাবে কথা বলতে বলতে অফিস চলে এলাম দুপুরে। দোস্ত, তুই আপুকে ভার্সিটি থেকে নিয়ে বাসায় চলে যা, আমার যেতে বিকেল হয়ে যাবে। আমি যেতে পারবো না, তুই যা। ভাই একটু যা, আমার অনেক কাজ, তুই বুঝতে পারছিস না কেন? তুই বুঝতে পারছিস না কেন? আমি যেতে পারবো না। তার থেকে তুই আপুকে ফোন করে বলে দে যেন বাসায় চলে যায়। আমি পারবো না, তুই বল। আমি পাগল নাকি? বললে বল, না হলে থাকলো, আমিও তোর সাথে যাব। যা। না। যাবি না? না। না গেলে তোর সাথে কথাই বলবো না। কেন? আবে তোর কি হলো? আচ্ছা যাচ্ছি যাচ্ছি, এক একজনের ঢং দেখে বাঁচি না। আমি আর কিছু বললাম না। গাড়ি নিয়ে ভার্সিটির কাছে চলে এলাম। দেখি ম্যাম, সামিয়া, নাইমুল, শামীম দাঁড়িয়ে গল্প করছে। আমি গিয়ে গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিলাম। জি ম্যাম। আর ওইটা স্যার নাকি, মানে আপনার হাজবেন্ড নাকি? ও স্যারকে বের হয়ে আসতে বলেন তো, একটু দেখি। চিনি মানে বুঝলাম না। সময় হলে বুঝতে পারবে। এই একটু বের হয়ে আসবে। আপনি আসবেন না আমি চলে যাব? কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে বুঝতে পারছে না। আর স্যার মনে হয় অনেক রাগী। আরে না, আমার উপর একটা বিষয় নিয়ে রেগে আছে তাই। ওকে ম্যাম, তাহলে যান। ওকে। বিনতে আপু এসে গাড়ির সামনে বসলেন। সামনে বসলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এ বিষয়ে আর কোনো কিছু বললাম না। ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। শামীম, নাইমুল, তোমরা কি চিনতে পেরেছো কণ্ঠটা? কে এটা? কি জানি, কণ্ঠটা পরিচিত মনে হলো, কিন্তু কার বুঝতে পারলাম না। ও, আমার মনে হচ্ছে ওটা আরফিনের কণ্ঠ। হতেও পারে। কিন্তু ম্যাম যে বলল তার হবু হাজবেন্ড। তো
এখন প্রশ্ন হচ্ছে ম্যামের হাজবেন্ড হলে আরফিন কেমন করে হয়? আমরা তো তাকে দেখতেই পেলাম না, তো কেমন করে বলবো এটা আরফিন? আর আজ আরফিন বা পারভেজ কেউ ভার্সিটিতে আসেনি। ক্লাসে এটা বিষয় আমি লক্ষ্য করছি। কি? ম্যাম ক্লাসের সময় আরফিনের দিকে তাকিয়ে থাকে। সামিয়ার কথা শুনে শামীম আর নাইমুল মুচকে মুচকে হাসছে, কারণ তারা দুজনে আমার বিষয়টা জানে। তোমরা মুচকি মুচকি হাসছো কেন? তোমার কথা শুনে। আর ম্যাম আরফিনের দিকে তাকালো তো তোমার কি? আমার জিনিসের দিকে কেন তাকাবে? তোমার জিনিস মানে? মানে কিছু না। আমি জানি তুমি আরফিনকে ভালোবাসো। ও, আর তোমার আরফিনকে ভুলে যাওয়া ঠিক হবে। কেন? আরে তেমন কিছু না, নাইমুল এমনি বলেছে। বলো বলছি। আরফিন অন্য একটা মেয়েকে ভালোবাসে। কি বলছো? সামিয়া, এখানে মানুষ অনেক কান্না করো না। আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। শালা দিলি তো, এখন যদি উল্টা পাল্টা কিছু করে বসে। যা করেছি ভালো করেছি, পরে যদি জানতে তাহলে হয়তো অনেক কষ্ট পেত। তাও ঠিক, চল। চল স্বামীদের বাসায়। আবার উল্টা পাল্টা কিছু না করে বসে যে জেদি মেয়ে। শামীম আর নাইমুল সামিয়ার বাসায় গিয়ে কলিং বেল বাজালো। আন্টি এসে দরজা খুলে দিল। হ্যাঁ বাবা বলো। আন্টি, সামিয়া কোথায়? সামিয়া দৌড়ে ওর রুমে কাঁদতে কাঁদতে গেল আর দরজা লাগিয়ে দিল। আমি অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দরজা খুললই না, শুধু বলল আমাকে একা থাকতে দাও। কি হয়েছে বাবা? সামিয়া কাঁদতে কাঁদতে এলো কেন? নাইমুল আজকে সব কিছুই বলল। ও, আমি দেখছি। আন্টি, ওকে একটু বোঝান, আর উল্টা পাল্টা যেন কিছু না করে সেদিকটাতে খেয়াল রাখবেন প্লিজ। বাবা। ওকে আন্টি, আমরা তাহলে যাই। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, অন্যদিন। নাইমুল আর শামীম সামিয়ার বাসা থেকে চলে এলো। আমিও বাসায় চলে এলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আই। ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে বসলাম। আপু আবার আমার সামনে বসলাম, তাই উঠে অন্য চেয়ারে বসলাম। উঠলি কেন? এমনি খেতে দাও তো। দিচ্ছে। আম্মু খাবার দিল, আমিও খেতে লাগলাম। আজ বিকেলে আমি আর তোর আম্মু চলে যাব। আর কয়েকটা দিন থেকে যাও। আমারও তো অফিস আছে, তাই না? কখন যাবে? আস্তে আস্তে চোখ খুললাম, এবার পোশাক পরে আছে। আমাকে দেখোনি যে আমি তোমার রুমে বসে আছি? দেখছিলাম। তাও তুমি তো দেখো অনেক লুচু। লুচুর কি দেখেছো? এদিকে আসছো কেন? খাবো তাই। কি কি খাবে? দেখাচ্ছি। কিছু দেখতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ভার্সিটি যেতে হবে। না, আমি না খেয়ে কোথাও যাচ্ছি না। এসে আপু আমাকে কলার ধরে দাঁড় করিয়ে দিল। আপুর মুখ এত কাছে যে আপুর গরম নিঃশ্বাস আমার মুখে পড়েছে। আপুর গরম নিঃশ্বাস আমাকে মাতাল করে দিচ্ছে। দিলাম আপুর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে। 5 মিনিট পর ছেড়ে দিলাম। হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়লাম। হাঁপাতে হাঁপাতে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি রুম থেকে বেরিয়ে এসে গ্যারেজ থেকে বাইক বের করলাম। একটু পর পারভেজ এলো। বাইকে যাবি নাকি? খুব ভালো, আজ তাহলে ভালোই মজা করবি। আচ্ছা আমি যাই। যা। পারভেজ গাড়ি নিয়ে চলে গেল। একটু পর আপু এলো। বাইকে যাবে নাকি? চলো তাহলে। ভাবছিলাম আপুকে জোরে ধরতে বলবো, কিন্তু বলতে হবে, কিন্তু তা হলো না। আপু বলার আগিয়ে জোরে ধরলো। কি ফিলিংস। বাইক স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। মাঝে মধ্যে ব্রেক চাপ দিতে লাগলাম, আর আপু আমার উপর এসে পড়তে লাগলো। এই ফাজিল, এটা কি হচ্ছে? কোনটা? এই তো ব্রেক চাপছো। মাঝে মধ্যে দাবা পড়ে যাচ্ছে, তাই। ভালোভাবে বাইক চালাও। সামনে ছোট একটা গর্ত পড়লো, তাই জোরে দিলাম ব্রেকে চাপ। আর একটু পিছনের চাকা একটু উপর উঠে গেল, আর আপুর শরীরটা পুরো আমার উপর এসে পড়লো। কি যে মজার ভাই। আপনারা কিন্তু আমাকে লুচ্চা ভাবেন না, আমি কিন্তু মোটেও লুচ্চা না। আমি অনেক ভদ্র একটা ছেলে। এটা কি হলো? এত জোরে ব্রেক চাপলে কেন তুমি? সামনে গর্ত ছিল, তাই। একটু দেখে শুনে চালাও। এমনভাবে দুষ্টামি করতে করতে ভার্সিটি চলে এলাম। আমাকে আর আপুকে বাইকে দেখে সবাই তো হা করে তাকিয়ে আছে। এমন ভাবে সবাই কেন তাকিয়ে আছে? বুঝতে পারছো না? এত রূপসী ম্যাম একটা স্টুডেন্টের বাইকে বসে আছে, তো অনেক ক্লোজ হয়ে। ও, এই জন্য? ওকে, তুমি চাও আমি আমার বন্ধুদের কাছে যাই। আর মেয়েদের সাথে কথা বলতে না দেখি যেন। ওকে ওকে,
এত সুন্দর একটা সিনিয়র মামতা আপু থাকতে কিছু অন্য মেয়েদের দিকে তাকাবো বলো? আবার আপু? সরি সরি, ভুল হয়ে গেছে। ওকে, আমি গেলাম তাহলে। বিনতি আপু চলে গেল আর আমি আমার বন্ধুদের কাছে এলাম। কি মামা, সব কিছু ঠিক হয়ে গেছে নাকি? হুম। ভালো তো। আমাদের ট্রিট কোথায়? ট্রেন নিতে হলে তো ক্যান্টিনে যাওয়া লাগবে। চল তাহলে। আর সামি আসেনি? না, আর একটা ঘটনা ঘটেছে। কি? তাহলে শোন। শামীম আগামীকালের ঘটনা সবকিছু বলল। ও, তাহলে চল। ওকে ট্রিট খাওয়ানো ঠিক হবে না, ও তখন অনেক কষ্ট পাবে। তারপর 3 জন মিলে ক্যান্টিনে গেলাম। 2 পেটুক অনেক কিছু খেলো। তারপর ক্যান্টিন থেকেই বের হলাম। দেখি সামি একটা বেঞ্চে বসে আছে, তাই ওখানে গেলাম। হাই আপু, কেমন আছো? আছি একরকম। কেন, কি হয়েছে? এমন কিছু না, আর আমি 2 দিন পর আমেরিকা চলে যাচ্ছি। কেন? যার জন্য থাকে পেলাম না, তাই থেকে কি করব। ও, ক্লাসের সময় হয়ে গেল, তাই ক্লাসে চলে এলাম। সামি মনে হয় অনেক কেঁদেছে, তার চোখ মুখ ফুলে আছে। আবু ক্লাসে এলো, ক্লাস নিতে শুরু করলো। 1 মাস পর আজ আমাদের বিয়েটা হয়ে গেল। আমি আর পারভেজ রুমের সামনে দাঁড়িয়ে আছি। দুজনে একসাথে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, আমার আর পারভেজের বাসর ঘর পাশাপাশি সাজানো হয়েছে। ভিতরে যেতে ভয় করছে। আমি কি তোর সাথে আসবো নাকি? যতই হোক বন্ধু বলে কথা, সবসময় পাশে না থাকলে কি চলে বল? শালা, তুই তোর বউয়ের কাছে যা। আর আপুকে বলবো নাকি? এই না না, বলে দিলামই শেষ। আর আমি তো মজা করে বললাম, আর তুই সিরিয়াসলি নিয়ে নিয়েছিস? আমিও মজা করলাম। শালা তোকে তো। তখনই দরজা খোলার শব্দ পেলাম। দেখি মৌ ওদের রুমের দরজা খুলেছে, আর আমাদের রুমেরটা বিনতি আপু। খুব গল্প করা হচ্ছে না, আজ তোমার গল্প করা দেখাচ্ছি আমি। মৌসে পারভেজের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। ভাই, বেঁচে থাকবো কিনা জানি না, যদি কিছু হয়ে যায় না তাহলে ক্ষমা করে দিস। আপু আমার কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। ভাই, আমাকে ক্ষমা করে দিস রে। এই যে পাঠক পাঠিকা, আপনারা ক্ষমা করে দিন। জানি না বেঁচে থাকবো কি থাকবো না, দোয়া করবেন যেন বেঁচে থাকে।